সুনায়না, তোমার বয়স এখন কত? স্যার, আমার বয়স 15 বছর। তাহলে তুমি এত রাতে আমার ঘরে কেন? স্যার, আমার একটা রুমে ঘুমাতে আমার খুব ভয় হয়। তাই বলে তুমি আমার রুমে একই বিছানায় থাকবে? আমার ঘরে থাকতে তোমার অসুবিধা হবে না? স্যার, আমার কোনো সমস্যা নেই। আপনি অনুমতি দিলে আপনার রুমে ঘুমাবো। না সুনায়না, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। সুনায়না আমার কথা শুনে কান্না করতে শুরু করে দিল। আমি তার কান্না দেখে অবাক হয়ে গেলাম। আমি সুনায়নাকে বললাম, দেখো, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, একদম খালি বাসা। কেন বুঝছো না আমরা বড় হয়েছি? তুমি যাও, তোমার রুমে গিয়ে ঘুমাও। তখন সুনায়না আরও জোরে কান্না করতে শুরু করে দিয়েছে। আমি তার কান্না দেখে আমার রুমে থাকতে দিলাম। সুনায়না বিছানায় আর আমি সোফাতে ঘুমাতে গেলাম। কিন্তু রাত যখন গভীর হলো, তখন দেখলাম সুনায়না আমার সোফাতে এসে পড়েছে। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, কিন্তু এই রাতে সুনায়না আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে বাকিটা গল্পতে বলছি। আমার নাম অরুণ, আমি কলেজে পড়তাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভালো ছিল না। আমাদের পরিবারে শুধু আমি আর আমার মা ছিলাম। বাবা আমার ছোটবেলাতেই মারা যান। আমার মা লোকেদের কাপড় সেলাই করে অনেক কষ্টে আমাদের সংসার চালাতেন। আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন, তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশনি পড়ানো শুরু করব। এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম, তখন স্যারের খুব ভালো লেগেছিল। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। তার কারণে আমি টিউশনি পেয়ে যাই আর পড়াতে শুরু করি। আমি দুপুর 3টের সময় ফ্রি হয়ে যেতাম। তারপরে বিকেল 4টে বাজলে ঈশানের বাড়িতে গিয়ে তাদেরকে 1 ঘন্টা করে টিউশনি পড়াতাম। আমার মা খুব খুশি হয়েছিলেন, কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল। এভাবেই দিন চলতে লাগলো। একদিন আমার স্যার আমাকে বলতে লাগলেন যে, বাবা, আমার একটাই মেয়ে ক্লাস 10-এ পড়ে, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয়। স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম, কেননা তিনি তো নিজে একজন টিচার, তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে, আমার মেয়ে খুব দুষ্টু, আমার কাছে পড়তে চায় না। যদি তুমি আমার মেয়েকে লেখাপড়া শেখাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব। তার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, কেননা আমি জানতাম তিনি খুব বড় লোক। তিনি অনলাইনে নিজের একটা বিজনেস চালান, যার কারণে তিনি আমাকে অনেক ভালো টাকা দিতে পারবেন। তাই আমি টিউশনি পড়াতে রাজি হয়ে গেলাম। আমি স্যারকে বলে দিলাম যে, ঠিক আছে স্যার, 21 দিনের মধ্যেই আমি আপনাদের বাড়িতে চলে আসব। কিন্তু স্যার বললেন, তুমি আজ থেকে আমার মেয়েকে পড়ানো শুরু করো। যখন আমার কলেজ ছুটি হলো, তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন, আমি এক্ষুনি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমি 23 মিনিট অপেক্ষা করলাম। এরপরে তার মেয়ে যখন ড্রয়িং রুমে এলো, তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা সে এত সুন্দরী যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না, যেন কোনো পরী। মেয়েটি আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথাও বলিনি। আমি কিছুটা লাজুক টাইপের ছিলে। আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিল, আর আমার কোনো বন্ধু ছিল না। এই কারণে খুব সম্মানের সহিত সেই মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। কিছু সঙ্গে ওকে পড়াতাম, তারপরে বললাম যে আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এটা বলেই আমি বাড়িতে চলে এলাম। কিন্তু আমার মাথা এখনও ওই মেয়েটার ব্যাপারে চিন্তা ভাবনা করছিল। মেয়েটার নাম সুনায়না, অপরূপ সুন্দরী। ওকে দেখে মনে হচ্ছিল না যে দুষ্টু টাইপের হবে। কিছুদিন এভাবে ওকে পড়াতে লাগলাম। এরপর একদিন আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি কিছু না জানিয়ে সুনায়নাদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি সুনায়নাকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে, কিন্তু যখন আমাকে দেখলে তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এলো। সে বলল, আমার সামনে টেস্ট পরীক্ষা আছে, আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত, কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে বলতে লাগলো, না স্যার, আমার বায়োলজি খুব কঠিন লাগে, আমি খুব একটা ভালো নম্বর পাবো না, কিন্তু পাশ করে যাব। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু ওকে বললাম, চলো ঠিক আছে, কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে? তখনও বলতে লাগলো, তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ওর কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে, যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ও টেস্টে ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি, কেননা জানি না আমার সুনায়নাকে রাগাতে খুব ভালো লাগতো। তারপর একদিন ভগবান আমার কথা শুনে নিলেন, ও টেস্টে ফেল হয়ে গেল। আমার মন খুশিতে নাচতে লাগলো, কিন্তু আমি কপট রাগ নিজের মুখের ওপর ছড়িয়ে সুনায়নাকে বলতে লাগলাম, এটা তুমি কি করে ফেলেছো? আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি, কিন্তু তবু তুমি টেস্টে ফেল করে গেলে। ও বলতে লাগলো, স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি, কি করব, আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয়। ও সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম, তোমাকে আগেই বলেছিলাম, মনে আছে? ও বলতে লাগলো, আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিয়ে আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন। আমি ওকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার কি শাস্তি চাই? ও বলতে লাগলো, আপনি আমাকে যে শাস্তি দেবেন। আমি একদিকে তাকালাম, আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই।
আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল, আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিগড়ে যেতে লাগলো। অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল, যেন আমার ওপরে শয়তান ভর করেছে। আমি ওকে আস্তে করে বললাম, ঠিক আছে, তুই এদিকে আসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। সুনায়না খুবই সরল মনে আমার কথা মেনে নিল। আমার পাশে এসে বসে পড়ল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স এখন কত? ও বলতে লাগলো যে আমার বয়স 15 বছর। সুনায়না 15 বছর আর আমি 21 বছরের। আমি ওকে বললাম, আমি তোমাকে যে শাস্তি দেব, তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে? ও বলতে লাগলো, না স্যার, আমি আমার শাস্তির কথা কেন বলবো? যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবেন, কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি। আমি চুপ করে রইলাম। আমার মাথায় বাজে চিন্তা আসছিল, কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করছিল। কোথায় না কোথায় আমার মায়ের দেওয়া শিক্ষা আর সমাজ সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না, আমি আজকে তোমাকে সাজা দেবে না, কিন্তু এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষা এরকম কোনো ভুল করে ফেল করে যাও, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো মাফ করে দিলাম। এই কথা শুনে ও খুব খুশি হয়ে গেল, আর আমি আবার ওকে লেখাপড়া করতে লাগলাম। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি স্যারকে বললাম, স্যার, আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আপনারা আমাকে যা বলবেন সেটা বলে দেবেন। এভাবে আমি বিকেলে স্যারের বাড়িতে গেলাম, কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে স্যার বলতে লাগলেন, আমি তোমার সাথে সুনয়নার ব্যাপারে কথা বলতে চাই। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে সুনয়নাকে নিয়ে আমার সাথে কথা বলবেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে, অরুণ, আমি চাই সুনয়না কয়েকদিন তোমাদের বাড়িতে থাক। স্যারের কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান। স্যার বলতে লাগলেন, অরুণ, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক। কেননা কিছু কাজে আমার শহরের বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি। আর ওর পরীক্ষাও চলছে। আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও, সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে। তোমাদের বাড়িতে তোমার মা আছে, তিনি এর খেয়াল রাখতে পারবে। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব। যাই হোক, আমি স্যারকে বলে দিলাম যে এর কোনো ব্যাপার না, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে দেব। কিন্তু ভিতরে ভিতরে আমার মন খুব দুঃখ করছিল। আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি সুনয়নাকে আমাদের বাড়িতে রেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব। এত সুন্দরী মেয়ে আমার বাড়িতে থাকতে চলেছে। তারপরে আমি মায়ের কথা ভাবলাম, তিনি তো বাড়িতে থাকবেন, আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব। এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম। এরপরে স্যার সুনয়নাকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। সুনয়না নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল। সুনয়না খুব খুশি হয়েছিল। স্যার সুনয়নাকে বলতে লাগলেন, দেখ, তুই কিন্তু টিচারকে বিরক্ত করবি না, ইনি তোকে পড়াবে না, না, আর মা তোর খেয়াল রাখবেন। আমি এদের ওপর খুব ভরসা করি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি। এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না, আর পড়াশোনা ঠিকভাবে করিস। সুনয়না বলতে লাগলো, ঠিক আছে বাবা, স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেবে না, আর স্যারকে বিরক্ত করব না। এভাবেই আমি সুনয়নাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। আমার কাছে কোনো গাড়ি তো ছিল না। আমি আমার মোটরসাইকেলের পিছনে সুনয়নাকে বসিয়ে ওর ব্যাগ সুনয়নাকে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে এলাম। মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন। আমি মাকে সমস্ত কথা বললাম। মা আমাকে বললেন, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন, বাবা, তুমি এটা কি করে ফেলেছিস? তুই জানিস তোর কাকার তো বোনের বিয়ে আছে, যেখানে আমাকে যেতেই হবে। তারা অন্য শহরে থাকে, তাই আমি 4-5 দিনের আগে সেখান থেকে আসতে পারবো না। আর এদিকে তুই এখন সুনয়নাকে নিয়ে এসে পড়েছিস, ও একা এখানে থাকবে কিভাবে? মায়ের কথা শুনে ভাবলাম, আমি তো ভুলে গেছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে। এখন আমি কি করব? আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি মাকে বললাম, তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো। এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে সুনয়নাকে আবার ফিরিয়ে রেখে আসা, কেননা সুনয়নার বাবা এতক্ষণে চলে গেছেন। আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দিই তাহলে স্যারের খুব খারাপ লাগবে। তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও আর সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মানসম্মান নষ্ট হয়ে যায়। মায়ের আমার উপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে সুনয়না ছিল। ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার, আপনার মা কোথায় গেছেন? আমি ওকে মিথ্যে বললাম, আর রাত্রি হতে হতে তিনি চলে আসবেন। আমি ওকে কিচ্ছু বললাম না।
শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি সুনয়নাকে লেখাপড়া করাতে লাগলাম। আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু ও কিছু বুঝতে পারল না। ও বলতে লাগলো, স্যার কালকে তো ছুটি আছে, তাই আমাকে স্কুলে যেতে হবে না, তাই না? তখন আমার মনে পড়ল, হ্যাঁ কালকে তো ছুটি আছে, তাই আমাকেও কলেজে যেতে হবে না, কেননা আমাদের কলেজও বন্ধ। রাতের খাওয়া দাওয়ার পরে আমি সুনয়নাকে বললাম, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে ছুটি আছে, তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পড়িয়ে দেব। সুনয়না বলতে লাগলো, ঠিক আছে স্যার। আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম, ও চলে গেল। কিন্তু হঠাৎই ও বলতে লাগলো, স্যার আপনার মা তো এখনও এলেন না, তিনি কোথায় আছেন? আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন, তিনি কাছে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু ভিতরে ভিতরে আমি অস্থির ছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি, আমার ওকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য ছিলাম, কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাড়িতে আমরা দুজনে আছি, আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক। ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন আমিও আমার রুমে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার ঘরের দরজা যেন খুলে গেল। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু আমার মনে হলো যে কেউ আমার বিছানায় শুয়ে পড়েছে। এই সব ভেবে আমার খুব ভয় লাগছিল, কিন্তু হঠাৎ আমার সুনয়নার কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের হালকা লাইটটা অন করে দিলাম, কিন্তু যখনই আমার নজর সুনয়নার ওপর পড়ল, তখন আমি হতবাক হয়ে গেলাম। আমার বিছানায় সুনয়না শুয়েছিল। আমি বললাম, সুনয়না, এটা কেমন ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। ও বলতে লাগলো, স্যার খারাপ কিছু মনে করবেন না, কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যেস নেই। আমি কখনো একলা ঘুমোইনি, আমি বাবার ঘরে ঘুমাই। আমার যদি ভুল না হয়, তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আমি কি করব? আমার একলা ঘরে ভয় করে, আমি একলা ঘুমোতে পারি না। সেই কারণেই আমি আপনার রুমে চলে এসেছি। আমি ভেবেছিলাম একা ঘরে ঘুমোবো না, বরং চুপচাপ শুয়ে পড়ি। এটা বলেও কান্না করতে শুরু করে দিল। ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল। আমি বললাম, আচ্ছা চুপ করো, আমি কোনো উপায় বের করতে চেষ্টা করছি। কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আরেকটা কম্বল বের করে ওর শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম। ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও, আর আমি বেডে ঘুমিয়ে পড়েছি। তারপর গভীর রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। মাঝরাতে হঠাৎ দেখলাম সুনয়না আমার সোফায় চলে আসছে। আমি কিছুই বললাম না, সে ভাবছে আমি হয়তো ঘুমিয়ে আছি, কিন্তু আমি ঘুমাইনি। সুনয়না তখন আমার সাথে এমন করেছিল যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। একটা 18 বছরের মেয়ে তার নিজের সম্মানটা নষ্ট করে দিল। আমার তখন হুঁশ ছিল না, কারণ জীবনে প্রথম আমি কারো সাথে এমন আচরণ করেছি। এরপর থেকে আমি সুনয়নাকে ভুলতে পারছি না। আমি সুনয়নাকে অনেক ভালোবেসে ফেলেছি। বিয়ের আগেই তার সাথে আমার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।